ধ্রুব কি বলে? আচ্ছা, যেটা থেকে যায় ওটা থেকে শেয়ার করে দেন তাহলে ইয়ে করে। ওকে, আমরা আবার শুরু করি। আমাদের একটু টেকনিক্যালি সমস্যা ছিল। যাই হোক, এতক্ষণ পর্যন্ত যেটা আলোচনা করলাম, তাহলে 5 নম্বর পয়েন্টে আমরা একটু চলে আসি। সেটা হচ্ছে এখানে বলছে যে যৌক্তিক বিভাগ বৈজ্ঞানিক অনুসন্ধানে একটি কার্যকর ভূমিকা পালন করে। আধুনিক বিভাগের প্রতিটি শাখায় আজকাল বিভাগ প্রক্রিয়া ও শ্রেণীবিন্যাসের উপর নির্ভরশীল। তাহলে যদি আমরা বিজ্ঞানের ক্ষেত্রে দেখি যে বিজ্ঞান কিভাবে অগ্রসর হচ্ছে, বিজ্ঞানও কিন্তু এই একটি যৌক্তিক বিভাগ প্রক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু তার বিভিন্ন কাজকর্মে অগ্রসর হয়। কিভাবে হয় যদি আমরা বলি যে একটা কোনো বিষয় সম্পর্কে তারা গবেষণা করছে, এখন ওই গবেষণার কিন্তু পুঙ্খানুপুঙ্খ যদি রেজাল্ট বা ওই গবেষণা সম্পর্কে যথাযথ ফলাফল তারা আশা করে, তো সেই ক্ষেত্রে ওইখান থেকে কিন্তু অনেক কিছু বাদ দিতে হয়, মানে সেপারেট করতে হয়, বিভাজন করতে হয়। তাহলে আমরা দেখছি যে বিজ্ঞানের ক্ষেত্রেও একই অবস্থা বিদ্যমান, যে বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে তারা এই যৌক্তিক বিভাগটাকে ব্যবহার করছে। তেমনি ভাবে আমরা যদি যুক্তিবিদ্যার আলোচনায় থাকি তাহলে দেখতে পারবো যে আমাদের যুক্তির যে পদগুলো থাকে, যুক্তিবিদ্যার ক্ষেত্রে বিভিন্ন পদ বা শব্দ থাকে, সেই পদ বা শব্দগুলোকে বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে অগ্রসর হই কোন বিষয়ের সাহায্য নিয়ে? ব্যাখ্যার্থের সাহায্য নিয়ে, অর্থাৎ পরিমাণগত দিকটাকে লক্ষ্য করি। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে কি আসছে? এরপরে আমরা দেখব এই 6 নাম্বারটা। 6 নাম্বার কি বলছে? যৌক্তিক বিভাগ আমাদের স্মৃতিশক্তির সহায়ক হিসেবে ভূমিকা পালন করে। দেখেন, যৌক্তিক বিভাগ কিভাবে সহায়ক হিসেবে ভূমিকা পালন করবে, এইটা দেখেন। আমরা যদি কোনো একটা বিষয় সম্পর্কে পড়ি বা পড়াশোনা করি, যেমন মনে করেন যে বললাম হচ্ছে জেলা, সেটা হতে পারে বাংলাদেশের জেলা, ঠিক আছে, বাংলাদেশের জেলা। এখন এই বাংলাদেশের জেলা সমূহকে আমি যদি মনে রাখার চেষ্টা করি, তাহলে আমরা জানি এটা খুব সহজেই আমাদের মেমোরিতে থাকবে যদি আমরা 4টা দিক ধরে এটা মনে রাখার চেষ্টা করি। যেমন আমরা যদি প্রথমে যদি পূর্ব সাইডটাকে ধরি, পূর্ব সাইডের ক্ষেত্রে আমরা কিভাবে মনে রাখবো? তখন আমরা পূর্ব সাইডটাতে চলে যাব, যে ঢাকার পরবর্তী যেগুলো আছে সেগুলো আমরা ধরে নেব। যেমন এই সাইডটাতে দেখি আমরা কুমিল্লা, চট্টগ্রাম, ঠিক আছে, নোয়াখালী, প্লাস এইখানে দেখি হচ্ছে বান্দরবন, ঠিক আছে, রাঙামাটি। এই সাইডটাকে আমরা পূর্ব সাইডটা ধরলাম, এবং আমরা পশ্চিমের সাইডটা ধরতে পারি, যেমন রাজশাহী, দিনাজপুর, এই সাইডটা ধরলাম। আর উত্তর সাইড, এই সাইডটা যদি ভাগ করে নেই আমরা, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ, তাহলে কিন্তু এই যে একটা বিভাগ করলাম, এই বিভাগের মাধ্যমে আমরা এই বিষয়টাকে খুব সহজভাবেই মনে রাখতে পারবো। এটা একটা বিষয়। তাহলে এইটা একটা বিষয়, এই গেল একটা বিষয়। এখন 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 দেখেন আমাদের এরপরে দেখেন এই যে 7 নম্বর পয়েন্টটাতে কি বলছে, যে যৌক্তিক বিভাগ সুষ্ঠু ও সামঞ্জস্যপূর্ণ চিন্তাকর্মের সহায়ক ভূমিকা পালন করে। এইগুলো কিন্তু অনেকটা বৈশিষ্ট্যের মতোই যৌক্তিক বিভাগের যে কাজটা বা প্রাসঙ্গিকতা, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করছে। তাহলে কি বললাম? যৌক্তিক বিভাগ সুষ্ঠু ও সামঞ্জস্যপূর্ণ চিন্তাকর্মের সহায়ক ভূমিকা পালন করে। আচ্ছা, এরপরে দেখেন এখন দেখবো হচ্ছে আমরা প্রাসঙ্গিকতা দেখলাম, এখন দেখবো প্রকৃতি। মূলত এটার নেচারটা কি, এটা কি এক্সাক্ট কি নির্দেশ করে, আমরা তো দেখলাম এর বৈশিষ্ট্য কেমন। এরপরে দেখেন এইখানে আমরা যদি একটুখানি শখটাকে লক্ষ্য করি, তাহলে খুব সহজভাবেই বুঝতে পারবেন এখানে কি বলার চেষ্টা করা হয়েছে। দেখেন, প্রথমে এই যে বুদ্ধিবৃত্তি, এটা একটা স্ট্যান্ডার্ড, এটা একটা কি স্ট্যান্ডার্ড, হ্যাঁ, এটা একটা স্ট্যান্ডার্ড আমরা ধরে নিলাম যে এই বুদ্ধিমত্তার ভিত্তিতে, ঠিক আছে। স্ট্যান্ডার্ড মানে হচ্ছে মানদণ্ড, ঠিক আছে। তাহলে এই যে বুদ্ধিমত্তার ভিত্তিতে যদি আমরা জীবকে আলাদা করি, তাহলে দেখেন এইখানে বিষয়টা কি আসছে। এই একটা প্রথমে আসলো মানুষ, এখন আর একটা বিভাগ করলাম, সেটা হচ্ছে অমানুষ। এখন মানুষের মধ্যে
মানুষের মধ্যে অমানুষটাকে কি আমরা আলাদা করে দিলাম এই জীব থেকে, এটা হচ্ছে পশু, এটা পশুকে নির্দেশ করছে, ঠিক আছে। এরপরে দেখেন এইখানে আবার আরেকটা স্ট্যান্ডার্ড সেট করলাম, সেটা কিরকম, আর একটা স্ট্যান্ডার্ডটা কি, শিক্ষার ভিত্তিতে। তাহলে প্রথমে আমরা হচ্ছে বুদ্ধিমত্তার ভিত্তিতে, পশুর তো আর বুদ্ধি নেই, আছে বাট মানুষের সমপর্যায় না, তাহলে পশুর একটা বুদ্ধিমত্তার যে বিষয় পরিমাণটা ওইটা কিন্তু আলাদা মানুষের থেকে। সুতরাং আমরা এই একটা বিভাজন করলাম, এরপর আসলাম মানুষের ক্ষেত্রে, মানুষ পদটিকে আমরা ধরে নিলাম। এখন এইটাকে আবার স্ট্যান্ডার্ড সেট করলাম শিক্ষার ভিত্তিতে। শিক্ষার ভিত্তিতে কি আসলো, এইখানে আসলো শিক্ষিত মানুষ, এখানে অশিক্ষিত মানুষ, ঠিক আছে। তাহলে এখন শিক্ষিতর মধ্যেও কিন্তু আবার বিভাজন করতে পারি, কিভাবে দেখেন, এখন এইটাকেও কিন্তু আমরা ধরতে পারতাম, বাট এটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি কারণ আমরা এটা নিয়ে কাজ করব। এখন অশিক্ষিত মানুষের মধ্যে আমরা যদি ধরলাম যে কোনো মানুষের হাইট হচ্ছে 6 ফিট, আবার কোনো মানুষের হাইট হচ্ছে 6 ফিটের নিচে, তাহলে 6 ফিটের উপরে যারা আছে তারা একটা স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে গেল, আর 6 ফিটের নিচে যারা আছে তারা আর একটা বিভাগের মধ্যে পড়ে গেল। তাহলে এইখানে দেখেন সভ্যতার ভিত্তিতে আমরা যদি শিক্ষিত মানুষকে আবার বিভাগ করি, তাহলে সভ্য শিক্ষিত মানুষ আর অসভ্য শিক্ষিত মানুষ। এখন শিক্ষিত মানুষ মানেই যে সে সভ্য হবে এমনটা না, শিক্ষিত মানুষের মধ্যেও অসভ্য মানুষ থাকতে পারে। তাহলে এখন এই যে সভ্য শিক্ষিত মানুষ, অসভ্য শিক্ষিত মানুষ, এই পদটাকে আমরা এই অবধি রাখলাম। এর পরেও যদি আমরা এটার বিভাজন করতে চাই, তাহলে আমরা ধরলাম যে এইটার আবার বিভাজন করব, যে সভ্য শিক্ষিত মানুষের মানদণ্ড কি ধরবো, মানদণ্ড ধরবো হচ্ছে সাদা কালো, বা রং, রং যদি মানদণ্ড ধরি গায়ের রং, তাহলে ফর্সা সভ্য শিক্ষিত মানুষ, আর হচ্ছে কালো বা আচ্ছা শ্যামলা ধরি, কালো না বলি, শ্যামলা সভ্য শিক্ষিত মানুষ। এটুকু তো বোঝা গেছে যে আমরা কিভাবে এইটা করব, এটুকু তো বোঝা গেছে। আপনারা এটা বুঝতে পারছেন কিনা? যদি বুঝতে পারেন একটু ক্লিয়ার লেখেন, ক্লিয়ার লেখেন, তাহলে আমরা ওকে, ওকে ক্লিয়ার, ঠিক আছে। এরপরে আসেন, এখন আমরা যে যৌক্তিক বিভাগটা দেখালাম, প্রকৃতি দেখালাম, প্রকৃতিটা কেমন এটা তো বুঝতে পারছেন, তারপরে প্রাসঙ্গিকতা দেখালাম। এখন আমাদের নিয়ম আছে, এই পাঁচটার মতো নিয়ম দেওয়া আছে, এই 5টা নিয়ম ফলো করব, যে এই নিয়মাবলী কি সেগুলো একটু জানার চেষ্টা করি। সরি 6টি নিয়ম হবে, হ্যাঁ 6টি নিয়ম, আমরা 5টা নিয়ম দেখেছিলাম হচ্ছে যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে, তাহলে এখানে 6টি নিয়ম। 6টি নিয়ম হলো কিরকম দেখেন, প্রথমে বলা হয়েছে 1 নম্বর নিয়মটা একটু ফলো করেন, যৌক্তিক বিভাগ জাতিভিত্তিক। এটা আমরা জানি যে জাতিভিত্তিক তো হবেই, অবশ্যই জাতিভিত্তিক হবে। তাহলে প্রথম নিয়ম অনুসারে বলা হয় যৌক্তিক বিভাগের বেলায় সর্বদা একটি শ্রেণী বা জাতিকে বিভক্ত করতে হবে। ওই যে আমরা দেখালাম যে সভ্য মানুষ, সভ্য শিক্ষিত মানুষ, অসভ্য শিক্ষিত মানুষ, এখন সবগুলোকে কিন্তু আমরা দুইটাকে কিন্তু আমরা কি করতে বিভাগ করব না, যে কোনো একটাকে নিয়ে আসবো, ঠিক আছে, যে কোনো একটাই নিয়ে আসবো, আমরা যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করছি একটাতে নিয়ে আসবো, ওটাও করা যাবে, বাট আমরা যেহেতু যৌক্তিক বিভাগ একটা বিষয় নিয়ে কাজ করছি, সুতরাং আমরা ওই একটা জাতিকে বিভক্ত করতে থাকবো। ওই জাতি থেকে আরেকটা আলাদা করে দিলাম উপজাতি, ওইটাকে আবার জাতি ধরে যদি আমরা ইয়া করতে থাকি, বিভাজন করতে, তাহলে কিন্তু আমাদের রেজাল্ট আসবে না। রেজাল্ট আনার ক্ষেত্রে কি করতে হবে, ওই একটা মাত্র জাতিকে আমরা বিভক্ত করতে থাকবো, কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে করা যাবে না। একটা জাতিকে করতে হবে, কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে করা যাবে না। যেমন এখানে বলা হচ্ছে যে জীব জাতিকে আমরা মানুষ ও পশু এই 2 উপজাতিতে বিভক্ত করতে পারি। তাহলে জীবটাকে আমরা ধরলাম জাতি, এখন এই জাতিকে আমরা বুদ্ধিবৃত্তির ভিত্তিতে কি করলাম, বুদ্ধিবৃত্তির ভিত্তিতে এখানে মানুষ এবং পশু এই 2 উপজাতিতে বিভক্ত করলাম। এটা হচ্ছে 1 নম্বর সংজ্ঞা, কি বললো, যে শুধুমাত্র একটি জাতিকে বিভক্ত করতে হবে, এটা হচ্ছে আমাদের বিষয় প্রথম, এটা হচ্ছে প্রথম গেল। হ্যাঁ, এরপরেরটা দেখেন, এখন এই পরেরটাতে বলছে, পরেরটাতে কি বলছে, পরেরটাতে বলা হচ্ছে যৌক্তিক বিভাগ এক নীতি ভিত্তিক। এইখানে নীতি এক থাকবে, আপনি একটি পদের ক্ষেত্রে এক নীতি প্রয়োগ করলেন এবং অপরের যে ইয়াটা থাকলো, পদ থাকলো, সেটার ক্ষেত্রে আরেকটি নীতি প্রয়োগ করলেন, এইটা কিন্তু আপনার সমস্যা হয়ে দাঁড়াবে। সুতরাং এখানে কি করতে হবে, একটি মাত্র নীতি থাকবে, যেটার ভিত্তিতে আমরা কি করব, বিভাজন করতে থাকবো। এইখানে কিরকম হচ্ছে দেখেন, এখানে বলা হচ্ছে যে এই যে আমাদের যে পদ থাকবে, ঠিক আছে,
পদ থাকবে, ওই পদটাকে একটা স্ট্যান্ডার্ডের মাধ্যমে কি করবে, স্ট্যান্ডার্ডটাকে সেট করবে এমন ভাবে যেন ওইটাকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। দুই ভাগে বিভক্ত হওয়ার পরে ওইটা থেকে আবার যেটা একটাকে নিয়েছি ওইটা থেকে আবার আমরা কি করব, বিভক্ত করতে পারি, যতক্ষণ পর্যন্ত না আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আসছে। এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম, যে একটা নীতি থাকতে হবে, একই নিয়ম ফলো করতে হবে, একই সাথে দুইটা নিয়ম ফলো করা যাবে না। ওকে, এরপর 3 নাম্বারটা দেখেন। 3 নাম্বারটা কি বলছে দেখেন। 3 নাম্বারটা বলছে যৌক্তিক বিভাগ পরিমাণগত দিক থেকে হবে সমানার্থক। যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়ম অনুসারে বলা হয় যে বিভক্ত উপজাতি শ্রেণীগুলোর একত্রিত ব্যক্তার্থ বিভাজ্য মূল শ্রেণীটির ব্যক্তার্থের সমান হতে হবে। কি বোঝালাম, এইটা হলো এরকম, ধরেন আমি লিখলাম হচ্ছে কত, 10। এখন এইটা যদি, এটা কিন্তু ম্যাথমেটিক্যালিও করা যায়, আমরা বলছি যে সায়েন্স যেহেতু ইউজ করে, তাহলে এইটাকে আমরা কি করলাম, এটাকে আলাদা করলাম। আলাদা করব কিসের ভিত্তিতে, একটা মানদণ্ড সেট করলাম, সেটা হচ্ছে কি 2 ভাগ 2, এটা হচ্ছে আমাদের একটা মানদণ্ড, ঠিক আছে। এখন এইখানে আসলো আমাদের 5, এইখানে আসলো আমাদের 5, তাহলে 5 আর 5 কত হচ্ছে, 10 হচ্ছে। এই যে দুইটা পদ, এই যে দুইটা পদ, ঠিক আছে, এই দুইটা যদি যোগ করে 10 হয়, তাহলে কিন্তু আমাদের জাতিটা আর হচ্ছে এই যে ভাগ করলাম, বিভাজন করলাম, দুইটা কিন্তু সমান অর্থ প্রদান করছে, অর্থাৎ সমান পরিমাণ নির্দেশ করছে। এটা কি বুঝতে পারছেন? এটা বুঝতে পারলে বলেন যে ক্লিয়ার, তাহলে আমি বুঝবো যে এইটা বুঝতে পারছেন। এটা অনেক সহজ, অনেক সহজ। অর্থাৎ এটা মূল কথা নির্দেশ করছে যে আমরা যে জাতিকে বিভক্ত করব, ওই যে দুইটা পদ বা দুইটা বিভাগ হবে, ওই দুইটা বিভাগের সমষ্টি অর্থাৎ যোগফল যেন ওই জাতির কি ব্যক্তার্থের সমান হয়। ব্যক্তার্থ মানে সংখ্যাগত দিক, সেটা আগে বলে নিয়েছি। ওকে, এখন দেখেন 4 নাম্বারটা একটু খেয়াল করেন। 4 নাম্বার রুলসটা এখানে বলছে যৌক্তিক বিভাগ হবে, যৌক্তিক বিভাগ হবে পারস্পরিক বিচ্ছিন্ন জ্ঞাপক। পারস্পরিক বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন মানে কি, আলাদা, আলাদা জ্ঞাপক। জ্ঞাপক মানে কি, জ্ঞাপক মানে জ্ঞাপন করা, ঠিক আছে, জ্ঞাপন করে যে। আচ্ছা, যৌক্তিক বিভাগের 4র্থ নিয়মে বলা হয়েছে বিভক্ত উপজাতিগুলোকে, এই যে বিভক্ত উপজাতিগুলোকে অবশ্যই পারস্পরিকভাবে বিচ্ছিন্ন হতে হবে। তার মানে হলো যে একটার সাথে আরেকটাকে মিলানো যাবে না। কারণ আপনি যদি দুইটাকে একই অর্থে মিলাই দেন, যদি সাদা কালোর ভিত্তিতে অর্থাৎ রঙের ভিত্তিতে যদি আলাদা করেন, তাহলে এ পাশেও সাদা এই পাশেও সাদা, কি হইলো, স্ট্যান্ডার্ড সেট করা হয়েছে, হয়নি। তার মানে হলো যে এইখানে বিচ্ছিন্ন জ্ঞাপক থাকতে হবে। অর্থাৎ জ্ঞাপন করবো কি, মানে কি নির্দেশ করব, সেটা হচ্ছে বিচ্ছিন্নতা। কিরকম বিচ্ছিন্নতা, যে একটির সাথে আরেকটির মিল থাকবে না। কিভাবে মিল থাকবে না আমি তো বলেই দিলাম। এরপরে আমরা দেখি 5 নাম্বার নিয়মটা দেখি। 5 নাম্বার নিয়মটা একটু খেয়াল করেন। দেখেন এখানে কি বলা হচ্ছে, যে মূল নামটি বিভক্ত উপজাতিতে প্রযুক্ত হতে হবে। যৌক্তিক বিভাগের 5ম নিয়ম অনুসারে বলা হয় যে বিভাজ্য জাতিটির নাম বিভক্ত উপজাতিগুলোর প্রত্যেকের বেলায় প্রযোজ্য হতে হবে। যেমন মানুষকে শিক্ষিত মানুষ এবং অশিক্ষিত মানুষ এই দুই উপজাতিতে বিভক্ত করলে উপজাতিতে কি হবে, মানুষ নামটি সাধারণভাবে বর্তমান থাকবে। তার মানে হলো আমরা সেন্টার পয়েন্ট থেকে কখনো সরে আসব না। যদিও আমরা মানুষ নিয়ে কাজ করছি, তাহলে মানুষের বেলায় স্ট্যান্ডার্ডটা কি ছিল, বুদ্ধিবৃত্তির ধরলাম যে জীবের ক্ষেত্রে জীব হচ্ছে জাতি, জীবের থেকে মানুষ এবং পশু, ঠিক আছে, অমানুষ যেটাকে পশু নির্দেশ করে। এইখানে ওই যে অমানুষ আর মানুষ, এইখানে কিন্তু আমাদের মূল জায়গা থেকে সরে আসেনি, মূল জায়গাটা সেমই আছে। আমরা জাস্ট পরিবর্তন করেছি হচ্ছে একটা স্ট্যান্ডার্ডের ভিত্তিতে, স্ট্যান্ডার্ডটাকে আলাদা করে দিয়েছি, সেটাই হচ্ছে আমাদের ওই বিভাজনের মূল বিষয় হিসেবে দাঁড়িয়েছে। অর্থাৎ একটা বিষয় সর্বদাই কমন থাকবে, সেটা হলো কি, জীব। আমাদের যে মূল বিষয়টা ছিল জীব, এখন মানুষ কি জীব নয়, মানুষ অবশ্যই জীব। পশু কি জীব নয়, পশুও জীব। তার মানে মূল পয়েন্ট থেকে আমরা কোনোভাবেই সরে আসব না। এটাই হচ্ছে আমাদের 5ম নিয়ম। এরপর দেখেন 6ষ্ঠ নিয়মে বলা হয়েছে যে যৌক্তিক বিভাগ আসন্ন উপজাতি ভিত্তিক। আসন্ন বিষয়টা কি, এটা একটু বলে দিই। হ্যাঁ, দেখেন আসন্ন বিষয়টা কি। আসন্ন বিষয়ের ক্ষেত্রে আমরা কি দেখতে পারি, আসন্ন বিষয়ের ক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি, দেখেন যে যৌক্তিক বিভাগ 6ষ্ঠ নিয়মে অনুসারে কি বলা হচ্ছে, ক্রমিক বিভাগের ক্ষেত্রে, ক্রমিক কি, ক্রমিক মানে সিরিয়ালে আসবে। ধরেন 1 2 3 4, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এইরকম ক্রমিক অনুসারে আসবে। হ্যাঁ, এই ক্রমিক বিভাজ্য জাতিকে সর্বদাই তার
নিকটবর্তী উপজাতিতে বিভক্ত করতে হবে। আমি যখন বলেছিলাম যে আমাদের প্রথমে কি আসে, প্রথমে এরকম আসে, প্রথমে থাকে কি জাতি, আমরা ধরে নেই জাতি, হ্যাঁ জাতি, জাতি থেকে আমরা নিয়ে আসতে পারি কি উপজাতি, হ্যাঁ উপজাতি। এখন এরপরে আমরা একে যখন আমরা বিভক্ত করব, এই জাতিকে বিভক্ত করে উপজাতি নিয়ে আসলাম, উপজাতিকে বিভক্ত করে আমরা নিয়ে আসবো কি এখানে আসন্নতম জাতি হবে, হ্যাঁ সরি আসন্নতম জাতি, হ্যাঁ আসন্নতম জাতি। অর্থাৎ জাতি বা উপজাতি বলতে পারি, হ্যাঁ আমরা যদি এটাকে উপজাতি ধরি তাহলে আসন্নতম উপজাতি বা জাতি যেটাই বলি ওটা কোনো বিষয় না। এই হচ্ছে আমাদের মূল বিষয়। তাহলে এই জাতি উপজাতি বিষয়টাকে আমরা বোঝানোর চেষ্টা করলাম যে যখন আমরা জাতিটাকে ধরবো, জাতি থেকে নিচে যখন চলে আসবে তখন উপজাতি, উপজাতির নিকটবর্তী যে উপজাতিটা থাকে সেটাকে বলা হয় আসন্নতম জাতি। যাই হোক, তাহলে এই যে আমাদের ষষ্ঠ নিয়মটা কি বোঝাচ্ছে, যে এই যে বিভাজ্য জাতিকে সর্বদাই তার নিকটবর্তী উপজাতিতে বিভক্ত করতে হবে, মানে কাছাকাছি থাকবে, ঠিক আছে একদম দূরে চলে যাওয়া যাবে না, কাছাকাছি থাকবে। এখন আমি স্ট্যান্ডার্ড সেট করলাম যে শিক্ষিত অশিক্ষিতর ক্ষেত্রে, আর ওইখানে যদি আমি আবার পাখির স্ট্যান্ডার্ড নিয়ে আসি, পাখির স্ট্যান্ডার্ড ধরে আলাদা করি, তাহলে কিন্তু হবে না, কাছাকাছি থাকতে হবে। মানুষ, মানুষের কাছাকাছি কি শিক্ষিত অশিক্ষিত, তারপরে বড় ছোট, তারপরে ফর্সা শ্যামলা, এইগুলো আমরা নিয়ে আসতে পারি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা কোনোভাবেই অবান্তর কোনো একটা বিষয় এখানে প্রয়োগ করতে পারবো না। যেমন এখানে বলা হয়েছে যে যে জীব জাতি এবং মানুষ, জীব জাতি কি কি করছে, এই যে দুইটা ইয়াতে ভাগ করছে, হ্যাঁ মানুষ এবং পশু, মানুষ এবং অমানুষ, অমানুষ মানেই তো পশু, মানুষ নয় সেটা হচ্ছে পশু, হ্যাঁ এটা হচ্ছে বিষয়। এতটুকু ক্লিয়ার, আমাদের রুলস এই ছয়টাই, আমাদের রুলস এই ছয়টাই। আচ্ছা, কেউ একজন কমেন্ট করছেন যে 25 মাসের জন্য কি একদিনে একটা চ্যাপ্টার অনেক বেশি হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে কি আপনারা, আমি একটু বলি, এটা হলো কি আপনারা যদি বেশি মনে করেন তাহলে বেশি হয়ে যাচ্ছে। একটা চ্যাপ্টার পড়তে আপনি 1 ঘন্টা সময় ব্যয় করেন, 1 ঘন্টা সময় নিয়ে একটা চ্যাপ্টার পড়েন। এই যে ক্লাসটা আমি নিচ্ছি, এই ক্লাসটা নেওয়ার অর্থ কি, আপনি এই ক্লাসটা করবেন, ক্লাসটা করার পরে আপনি বইটা খুলবেন, দেখবেন আপনার কাছে সব ক্লিয়ার। আপনি যেটা পড়তে, নিজে নিজে পড়তে যেটা 20 মিনিট সময় লাগতো, সেটা আপনার 5 মিনিটে সলভ হয়ে যাবে। এই জন্যই তো ক্লাসটা করা, তাই না? এইটাই তো অর্থ, তাছাড়া তো কিছু না। আপনি যেটা বুঝেন না সেটাই তো বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এইটা বিষয় না যে একটা চ্যাপ্টার বেশি হয়ে গেল, এইটা এত বড় কোনো বিষয় না, আপনি দেখবেন আপনার হয়ে যাবে। মূল কথা হচ্ছে যে আপনি বোঝার পরে আপনি কিন্তু ওই যে সিকিউ এমসিকিউ এগুলো কিন্তু সলভ করতে হবে, এটাই হচ্ছে বিষয়। ওকে, এতটুকু ক্লিয়ার। আচ্ছা, এখন দেখেন, ওই যে আমরা দেখেছিলাম, আমরা যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে দেখেছিলাম যে নিয়ম যদি লঙ্ঘন করি অনুপপত্তি হয়, এইখানে কিন্তু সেরকম একটা বিষয় আছে। এই বিষয়টা কিরকম, যদি আমরা এই যে 6টি নিয়মের কথা বললাম, এই 6টি নিয়মের যদি যে কোনো একটা নিয়ম যদি লঙ্ঘন করি, ওই ধরনের অনুপপত্তি কিন্তু চলে আসে। তাহলে আমরা একটু দেখি কি ধরনের অনুপপত্তি ঘটে। খেয়াল করেন তাহলে, এই যে প্রথম নিয়ম, প্রথম নিয়মে কি বলেছিলাম, প্রথম নিয়মে বলেছিলাম যে যৌক্তিক বিভাগে সবসময় একটি শ্রেণী বা জাতিকে ভাগ করা হয়, আলাদা কোনো শ্রেণী না, একটিকে। আর এই নিয়ম লঙ্ঘন করলে কি হবে, এই নিয়ম লঙ্ঘন করলে অঙ্গগত ও গুণগত বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। তার মানে কি, আমি যে জাতিটাকে ধরলাম ওইটাকে বিভাজন না করে যদি আরেকটাকে বিভাজন করি, তাহলে তো অঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম না, অঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, তার মানে কি গুণের কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। মানুষ পদটাকে যদি আমরা ধরি, মানুষ পদের বিভাজন করার ক্ষেত্রে আমরা যদি আবার সেই ইয়াটাকে নিয়ে আসি, কি বলে পাখিকে নিয়ে আসি, তাহলে কিন্তু সেখানে গুণগত পরিমাণটা কি হয়ে যাচ্ছে, কম বেশি হয়ে যাচ্ছে, সেটা এক ধরনের অনুপপত্তি ঘটে। তাহলে কি প্রথম নিয়মটা কি হলো, প্রথম নিয়ম লঙ্ঘন করলে কি হচ্ছে, যে অঙ্গগত ও গুণগত বিভাগজনিত অনুপপত্তি ঘটছে, গুণগত বিভাগজনিত। এটা বোঝা গেছে, হ্যাঁ আচ্ছা। এরপরে দেখেন, এরপরে দেখেন দ্বিতীয় নিয়মের ক্ষেত্রে কি হচ্ছে। দ্বিতীয় নিয়ম, দ্বিতীয় নিয়মে একটু পরে যাই। এইখানে অঙ্গগত যে গুণগত একটু বলছিলাম, এটা একটুখানি ব্যাখ্যা করি। দেখেন, এটা এইভাবে বলা হয়েছে যে এই যে অঙ্গগত বিভাগজনিত অনুভূতি, এটা এটা কিরকম হয় বলে দিয়েছে, আবার একটু বলি, যে কোনো বিশেষ বস্তু বা ব্যক্তিকে অঙ্গ প্রত্যঙ্গের ভিত্তিতে বিভক্ত করলে অঙ্গগত বিভাগজনিত অনুভূতি ঘটে। যেমন একটি গাছকে তার মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল অংশে বিভক্ত করলে অঙ্গগত বিভাগজনিত অনুভূতি ঘটে। তাহলে কি আমাদের
গাছকে যদি আমরা ধরলাম পদ হিসেবে, গাছটাকে আমরা কি ধরতে পারি, একটা স্ট্যান্ডার্ড ধরতে পারি, সেটা হচ্ছে কি ধরা যায়, যে অনেক বড় বা অনেক ছোট, এই ছোট বড় ভিত্তিতে যদি ধরি তাহলে কিন্তু আমরা গাছ একটা ছোট একটা বড় এইভাবে কিন্তু ভাগ করতে পারি। কিন্তু যখন আমরা অঙ্গ বা গুণটাকে নির্দেশ করব, যেমন যেখানে বলছে যে মূল, মূল মানে কি, মূল মানে শিকড়, কাণ্ড, পাতা, ফুল, ফল, এগুলোর ভিত্তিতে যখন আমরা আলাদা করব, তখন আপনি কিভাবে আলাদা করবেন সেখানে কিন্তু ক্লিয়ার সুস্পষ্ট ধারণা পাবেন না। আমাদের যৌক্তিক বিভাগের কাজটা কি, কোনো পদের সুস্পষ্ট ধারণা প্রদান করবে। তাহলে এখানে তো সুস্পষ্ট ধারণা আপনি পাচ্ছেন না, অঙ্গগতভাবে বা গুণগতভাবে কিন্তু এখানে এক ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। আচ্ছা, এরপরে দেখেন গুণগত বিষয়টা কি, যে কোনো বিশেষ বস্তু বা ব্যক্তিকে গুণের ভিত্তিতে বিভক্ত করলে গুণগত বিভক্ত অনুভূতি ঘটে। কেমন? যেমন আমকে তার স্বাদ, বর্ণ, গন্ধে বিভক্ত করলে গুণগত বিভক্ত। তাহলে একটা গেল হচ্ছে কি অঙ্গগত, অর্থাৎ কাণ্ড, পাতা, ডালপালা, এগুলোর ভিত্তিতে। মানুষের ক্ষেত্রে কিন্তু সেম, কান, নাক, চোখ, হাত, পা, এগুলোর ভিত্তিতে যখন আপনি বিভাগ করবেন তখন সেখানে অঙ্গগত অনুপপত্তি ঘটবে। আবার গুণগত অনুপপত্তি কি রকম, ধরেন একজন গান করতে পারে, আরেকজন নাচতে পারে, আরেকজন ভালো অভিনয় করতে পারে, এই যে গুণ, এই যে মানুষের এই যে গুণ, এগুলো কিন্তু একটা বিষয়। এখন আমরা আম গাছের ক্ষেত্রে, সরি আমের ক্ষেত্রে যদি বলি, তাহলে স্বাদ, কোন আম টক আছে, কোন আম মিষ্টি আছে, কোন আম হালকা মিষ্টি, কোন আম অনেক বেশি মিষ্টি। আবার বর্ণটা কি, কোন আম হলদে হয়, কোন আম কাঁচাতেই পাকা হয়ে যায়, মানে ওই যে ফরমালিন দিয়ে পাকায় না কাঁচা আম, মানে সবুজ থাকে বাট আম পাকা, এরকম। তাহলে দেখা যাচ্ছে অনেক আমের আবার গন্ধ আলাদা এরকম থাকে। এই হচ্ছে বিষয়। তাহলে প্রথম নিয়মটার দুটি ভাগ আমরা দেখে নিলাম। এরপরে দেখেন দ্বিতীয় নিয়ম। দ্বিতীয় নিয়মে বলা হয়েছে যে যৌক্তিক বিভাগের মূল সূত্র সবসময় একটা হতে হবে। ওই যে আমরা বলেছিলাম যে সূত্র কিন্তু একটা হবে, স্ট্যান্ডার্ড আমি একটাই সেট করবো, এখানে কিন্তু দ্বিতীয় কোনো স্ট্যান্ডার্ড সেট করা যাবে না। যদি আমরা দ্বিতীয় স্ট্যান্ডার্ড সেট করি তাহলে কিন্তু আমাদের কি অনুভূতি ঘটে, দেখেন এখানে কি বলা হয়েছে, একাধিক নীতি অনুসরণ করা চলবে না। যদি এটা করি তাহলে সংকর বিভাগজনিত অনুভূতি ঘটে। সংকর মানে কি, সংকর মানে মিশ্রণ। মিশ্রণ মানে কি, আপনি একটা শরবত বানাবেন, ধরেন সেটা লেবুর শরবত। এখন লেবুর শরবতের মধ্যে যদি আপনি একটু তেঁতুল দিয়ে দেন তাহলে কি হবে, সংকর বিভাগজনিত হয়ে যাবে। তাহলে তো সেটা লেবুর শরবত থাকছে না, লেবু তেঁতুলের মিশ্রণ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা যখন যে শ্রেণী বা যে পদটাকে বিভক্ত করব তখন ওইখানে আমাদের মূল সূত্র থাকবে একটাই, যে আমরা ওইখানে লেবু দেব, চিনি দেব, লবণ দেবো, এইটা আমাদের সূত্র। এখন লেবু, চিনি, লবণ, তারপরে তেঁতুল, তারপরে আরো কি কি পাওয়া যায় শরবত বানানোর ক্ষেত্রে, একটা হচ্ছে কি বলে মালটা, এই নানান ধরনের জিনিসপত্র পাওয়া যায়। যাই হোক, এগুলো দিলে কিন্তু আমাদের এখানে একটা মিশ্রণ হয়ে যাচ্ছে। তাহলে দ্বিতীয় নিয়ম হচ্ছে কি, একটা নিয়ম থাকতে হবে, একটা নিয়ম না মানলে সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। এ হচ্ছে মূল কথা। এরপরে দেখেন তৃতীয় নিয়মে কি বলা হচ্ছে। তৃতীয় নিয়মে বলা হচ্ছে যে উপশ্রেণীগুলোর যোগফল মূল শ্রেণীর সমান হবে। আমরা বলেছিলাম ওই যে 10টাকে আলাদা আলাদা করেছিলাম, উপশ্রেণীটা কি হলো, যে 5 যোগ করে 10 হলো, স্ট্যান্ডার্ড ছিল 2/2। তাহলে ওই দুটার যদি আমরা যোগ করে যদি আমাদের ওই শ্রেণীর সমপর্যায়ে না আসে তাহলে কি হবে, এই নিয়ম লঙ্ঘন করলে অব্যাপক বিভাগ অনুপপত্তি ও অভিব্যাপক বিভাগ অনুপপত্তি। তার মানে হলো কি, অব্যাপক হচ্ছে এটাই যখন আমাদের ওই মূল শ্রেণী থেকে কম হয়ে যাবে। যখন আমরা ভাগ করলাম 5+5 মানে 5+5 10, এটা হতে পারে যে 4+3, তার মানে কত হলো 7, তার মানে মূল শ্রেণী থেকে কম হয়ে যাচ্ছে। কম হলে কি হচ্ছে, কম হলে হচ্ছে অব্যাপক মানে কি কম। আর অভিব্যাপকটা কি, অভিব্যাপকটা হচ্ছে বেশি পরিমাণে হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মূল বিষয়, এটা হচ্ছে আমাদের মূল বিষয়। এরপরে দেখেন পঞ্চম নিয়মের ক্ষেত্রে যে মূল শ্রেণীকে ভাগ করা হয় সেই মূল শ্রেণীর নামটা উপজাতির প্রত্যেকটির বেলায় সমানভাবে প্রযোজ্য হবে। যেমন মানুষ জাতিকে শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ শ্রেণীতে বিভক্ত করা যায়। তার মানে হলো যে ওই যে উপজাতির ক্ষেত্রে প্রত্যেকটা নাম সমানভাবে প্রযোজ্য হবে। আচ্ছা, কেউ একজন কমেন্ট করছেন যে ভাইয়া লজিক কি বানিয়ে লেখা যায়? লজিক বানিয়ে লেখা যায়, কিন্তু ওই যে আমি একটা কথা বলছি, আপনার
সূত্র, মূল সূত্র ঠিক থাকতে হবে। লজিক বানিয়ে লিখতে পারেন, যে এক্সাম্পল আপনি বানাতে পারেন, যে কোনো এক্সাম্পল আপনি দিতে পারেন রিলেট করে, কিন্তু ওর সাথে প্রাসঙ্গিক হইতে হবে। কিন্তু আপনি যেটা নির্দেশ করছেন, আপনি হয়তো নির্দেশ করছেন যে একটা গরুর রচনা যেমন দিল যে গরুর রচনা লেখো, তা আমি গরুর হাত পা কান নাক লেজ এগুলো লিখে দিলাম, গরুর কালো সাদা এগুলো নিজের ইচ্ছা মতো দিয়ে দিলাম। এটা কিন্তু রচনার ক্ষেত্রে ঠিক আছে, বাট লজিকের ক্ষেত্রে লজিকটা অনেকটা ম্যাথমেটিক্যালি। আপনি যদি রুলস অর্থাৎ যদি ফর্মুলা গুলো যথাযথভাবে না মানেন, তাহলে আপনার ওই লজিকটা ভুলে যাবে, আপনি মার্কস পাবেন না। সেই জন্য এই যুক্তিবিদ্যার ক্লাসটা কি করতে হবে, মূল সূত্রটাকে জানতে হবে। আপনি যদি মূল সূত্র জানেন, তাহলে কি হবে, এই লজিকের মধ্যে আপনাকে যে কোশ্চেনই দেওয়া হোক, আপনি যদি মূল সূত্রটা জানেন, আপনি সেটা সমাধান বের করে ফেলবেন, আপনি সেটা অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, এখন যদি বলা হলো যে অব্যাপক কি, অব্যাপক কি, তখন আপনি কি লিখবেন, অব্যাপক কি বানিয়ে লিখবেন? মূল সূত্রটা ঠিক রাখতে হবে। আমরা জানি যে ব্যাপক অব্যাপক বিষয়টা সংখ্যাগত দিকটাকে নির্দেশ করে। ব্যাপক হচ্ছে কি, ব্যাপক মানে বেশির দিক, আর অব্যাপক মানে কি, কমের দিক। ঠিক আছে, তাহলে কম কম যে সংখ্যা নির্দেশ করবে সেটাই অব্যাপক। অর্থাৎ শ্রেণী থেকে তার যে নিকটতম আসন্নতম শ্রেণী আছে বা জাতি আছে, উপজাতি আছে, সেইগুলোর যে পরিমাণ যদি কম হয়ে যায়, সেটাকে কি বলবে, অব্যাপক বলবে। এই হচ্ছে মূল সূত্র, এইভাবে আমরা অ্যান্সার করব। তার মানে হলো যে আমরা মূল সূত্রটাকে সেম রাখবো, তারপরে আমরা যা খুশি বানাই লিখতে পারি, কিন্তু ফর্মুলা মেনটেন করতে হবে। এটা হচ্ছে মূল কথা। আশা করি বোঝা গেছে। হ্যাঁ, আচ্ছা, পঞ্চম নিয়ম যেটা বলছিলাম, যে মূল শ্রেণীকে ভাগ করা হয়, সেই মূল শ্রেণীর নামটা উপজাতির প্রত্যেকটির বেলায় সমানভাবে প্রযোজ্য হতে হবে, তাই না? এই একটা বিষয় আমরা বললাম। তাহলে যেমন মানুষ জাতিকে শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ শ্রেণীতে বিভক্ত করা যায়। এই হচ্ছে আমাদের 5 নাম্বার নিয়ম। এরপরে দেখেন আমাদের আরেকটা নিয়ম বাকি আছে, সেটা হচ্ছে ষষ্ঠ নিয়ম। ষষ্ঠ নিয়মে কি বলা হয়েছে, এখানে বলছে যে জাতিকে সর্বদা নিকটতম উপজাতিতে বিভক্ত করতে হবে। ওই যে আমরা বলেছিলাম যে যদি আমরা দূরে চলে যাই, অনেক দূরে চলে যাই, তাহলে কিন্তু সেখানে এক ধরনের কি হয়, অনুপপত্তি ঘটে। এবং এই অনুপপত্তিটা কি, অনুপপত্তিটা কি, যে কোনো কিছুকে আমরা ছাপিয়ে গেলাম, মানে কোনো কিছুকে বাদ দিয়ে চলে গেলাম, একটা জাম্প করে চলে গেলাম, মাঝে কি থাকলো ওইটা আর দেখলাম না। এটা একটা সমস্যা। যেমন যে জীব জাতিকে প্রথমে কি করতে হবে, মানুষ অমানুষ উপজাতিতে বিভক্ত করা যায়। এখন এই মানুষ অমানুষ না করে আপনি যদি মানুষ আর দিয়ে দেন হচ্ছে কি, কাক, মানুষ আর কাক দিলেন, তাহলে কি হলো, এটার পরিমাণ যোগ করে কি আমাদের মূল শ্রেণীর সমান হবে, হবে না। ওইটা একটা অনুপপত্তিতে গেছেই। তারপরে আপনি মাঝখানে যার বিষয়গুলো আছে সেগুলোকে কি করে গেছেন, সেগুলোকে ছাপিয়ে গেছেন, তাহলে এইখানে এক ধরনের অনুপপত্তি হচ্ছে। এই যে 6টি নিয়ম, এই 6টি নিয়ম যদি ভঙ্গ করি, তাহলে এই 6 ধরনের অনুপপত্তি ঘটে। এতটুকু তো বোঝা গেছে, এতটুকু বোঝা গেছে তো। এরপরে আমরা একটুখানি দ্বিকোটিক বিভাগ বুঝাই। হ্যাঁ, দ্বিকোটিক বুঝাই। দেখেন দ্বিকোটিকটা কিরকম, দ্বিকোটিকটা কিরকম, এইখানে একটু খেয়াল করেন। দ্বিকোটিক শব্দের ইংরেজিতে প্রতিশব্দ হচ্ছে ত শব্দ, হ্যাঁ, ডিকশনারি, ডিকোটমি, হ্যাঁ, ডিকোটমি, হ্যাঁ, যার অর্থ হচ্ছে কি, যার অর্থ হলো কাটিং ইনটু টু পার্টস। ডিকোটমি, ডিকোটমি মানে কাটিং ইনটু টু পার্টস। অর্থাৎ দ্বিকোটিকের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডিকোটমি। এটার মিনিং হচ্ছে কাটিং ইনটু টু পার্টস, মানে কি দুইটি পার্টে কেটে ফেলো, দুইটি পার্টে বিভক্ত করে ফেলো। এখন এই যে গ্রিক শব্দ দীক্ষা থেকে এই ডিকোটমি এসেছে, এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই যে দীক্ষা, দীক্ষা, এই দীক্ষা থেকে গ্রিক শব্দ দীক্ষা থেকে আমাদের ডিকোটমি শব্দটির উৎপত্তি হয়েছে। এটা কিন্তু অনেক ক্ষেত্রে আছে যে এই ডিকোটমি শব্দটির অর্থ কি, বা এটি কোন শব্দ থেকে এসেছে, গ্রিক শব্দ দীক্ষা থেকে, এটা মনে রাখবেন। হ্যাঁ, এরপরে দেখেন প্রখ্যাত যুক্তিবিদ বেনথাম, তিনি এই দ্বিকোটিক বিভাগের প্রবর্তক। তাহলে খেয়াল করেন, এই যে দ্বিকোটিক বিভাগ, আমাদের যুক্তিবিদ বেনথাম তিনি এটাকে প্রবর্তন করেছেন। কিভাবে প্রবর্তন করেছেন আমরা একটু দেখি, আসেন দেখেন। আমরা ওই যে প্রথমে একটা কিন্তু দেখিয়েছিলাম, এরকম ভাবে আমরা একটু আবার নির্দেশ করি। হ্যাঁ, এটা বুঝলে ক্লিয়ার হবেন। তাহলে দেখেন এখানে আমাদের কি আছে, এটা জীব, এটা আমাদের জাতি, আমরা ধরে নিলাম এটা জাতি সব থেকে বড়। হ্যাঁ, এরপর আছে সব প্রাণ। এইখানে কিন্তু স্ট্যান্ডার্ডটা কি, স্ট্যান্ডার্ডটা কি বলেন তো, এখানে স্ট্যান্ডার্ডটা হচ্ছে, স্ট্যান্ডার্ডটা কি,
এই স্ট্যান্ডার্ডটা হচ্ছে প্রাণ, তাই না? স্ট্যান্ডার্ডটা হচ্ছে প্রাণ। তাহলে এই যে জীব, জীবের মধ্যে একটা হচ্ছে সপ্রাণ আর একটা হচ্ছে অপ্রাণ। সপ্রাণ কি? যেটা যেটার জীবন আছে, আর অপ্রাণ কি? যেটার জীবন নেই। কিন্তু এটা বলতে পারেন যে জীবের তো জীবন থাকে। সপ্রাণ আর অপ্রাণ, এটার বিপরীতে চলে গেছি আমরা, যে সপ্রাণের মধ্যে আমরা কি পাই? এখানে আমরা জীব না দিয়ে আহ আমরা দিতে পারি যে সৃষ্টি দিতে পারি। হ্যাঁ, কিভাবে দিতে পারি? ধরেন এটার পরিবর্তে আমরা দিতে পারি কি? সৃষ্টি। সৃষ্টি দেখেন, তাহলে জীবের পরিবর্তে আমরা এটা কেটে দিলাম। হ্যাঁ, এটা বাদ দিলাম। সৃষ্টি, সৃষ্টি গড ক্রিয়েট করছেন অনেক কিছু, তার মধ্যে কি সপ্রাণ আর একটা হচ্ছে অপ্রাণ। সপ্রাণ কি? যার প্রাণ আছে, তার মধ্যে আছে জীব আর অজীব। ঠিক আছে, একটা জীব আর একটা অজীব। এখন এই জীবের মধ্যে আবার কি? মানুষ, অমানুষ। আবার এই মানুষের ক্ষেত্রে বাংলাদেশি, অবাংলাদেশি। এখন বাংলাদেশিদের মধ্যে আবার কি আছে? কিছু আছে হচ্ছে দেশীয়, আবার কিছু আছে হচ্ছে কি বিদেশি। বিদেশি বলতে বিদেশি না, এটা বলা যায় না, উপজাতি বলা যায়। হ্যাঁ, উপজাতি বলা যায়। এর মধ্যে আবার আরো অনেক শ্রেণী বিভাগ করে, যে একটা স্ট্যান্ডার্ড ধরে আপনি সেট করতে পারেন। তাহলে আমরা দেখলাম যে দ্বিকোটিক বিভাগটা কে করেছিলেন, শুরু করেছিলেন? বেনথাম। হ্যাঁ, যুক্তিবিদ বেনথাম। এতটুকু বোঝা গেছে তো? এতটুকু তো বুঝতে পারছেন আসলে কি বোঝানোর চেষ্টা করছি? হ্যাঁ, ওকে। এরপরে আসেন আচ্ছা, আমরা একটু এখন মোটামুটি এতটুকু যদি বোঝা যায়, তাহলে আমরা এখন কিছু এমসিকিউ সলভ করি। সলভ করে আমরা ক্লাসটা শেষ করে দেব। ঠিক আছে, তাহলে দেখেন এখানে কি বলছে। 1 নম্বর এমসিকিউটা একটু খেয়াল করেন, যে গায়ের রঙের ভিত্তিতে মানুষকে সাদা মানুষ ও কালো মানুষ ভাগ করলে যে অনুপস্থিতি ঘটে তার নাম কি? গায়ের ভিত্তিতে সাদা মানুষ ও কালো মানুষ, সাদা মানুষ ও কালো মানুষ ভাগ করলে যে অনুপস্থিতি ঘটে তার নামটা কি? এখানে দেওয়া আছে যে সংকর বিভাগজনিত অনুপস্থিতি, গুণগত বিভাগজনিত অনুপস্থিতি, অবয়ব বিভাগজনিত অনুপস্থিতি। এটা বলেন, এটার অ্যান্সার করেন। আপনারা একটু ফাস্ট করবেন, একটু ফাস্ট করবেন, একটু ফাস্ট করবেন। হ্যাঁ, এটার অ্যান্সার করেন আপনারা 1 নম্বর। এটার অ্যান্সার করেন। আচ্ছা, আচ্ছা, ওকে, একে বি। হ্যাঁ, ওকে। এর পরেরটা দেখেন, এর পরেরটা দেখেন। যৌক্তিক বিভাগে একই সময় কয়টি মূলনীতি প্রযোজ্য, অথবা যৌক্তিক বিভাগে একই সময় কয়টি মূলনীতি গ্রহণ করতে হয়? যৌক্তিক বিভাগে একই সময় কয়টি মূলনীতি গ্রহণ করতে হয়? আমরা বলেছিলাম এটা আমাদের সূত্রের মধ্যে ছিল, সূত্রের মধ্যে ছিল। 2 নম্বরটা অ্যান্সার করেন, 2 নম্বরটা অ্যান্সার করেন। একই সময় আমরা কয়টি মূলনীতি গ্রহণ করতে পারি একই সময়ে? কমেন্ট করার ক্ষেত্রে আপনারা অনেক স্লো। আচ্ছা, আমার মনে হয় আমার একাই সলভ করে দিতে হবে। যাই হোক, তাহলে দেখেন আমরা বলেছিলাম যে সব সময় কি থাকবে, আমাদের স্ট্যান্ডার্ড থাকবে একটি, একটির বাইরে আমরা কখনোই যেতে পারবো না। আমাদের সব সময় একটি স্ট্যান্ডার্ড থাকবে, একটি মূলনীতি থাকবে, সেটা হচ্ছে আমাদের যৌক্তিক বিভাগের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এরপরে আসেন, এরপরে দেখেন যৌক্তিক বিভাগে বিভাজ্য জাতিটির ব্যক্তার্থ এবং বিভক্ত উপজাতিগুলির ব্যক্তার্থ কেমন হবে? এখানে কেমন হবে? যৌক্তিক বিভাগে কি হবে আমাদের? কি হবে দেখেন, আমাদের কি হবে? ওই যে আমরা বলেছিলাম যে পরস্পর সমান হবে। কি অর্থে? কি অর্থে সমান হবে? কারণ হচ্ছে ওই যে মূল শ্রেণীটা,
মূল শ্রেণীটা এবং যে শ্রেণীগুলোতে ভাগ করলাম, যে উপশ্রেণী থাকলো, দুইটার যোগফল ওই শ্রেণীটার সমান হয়ে যাবে। এরপরেরটাতে দেখেন প্রকৃত আরোহ কত প্রকার? প্রকৃত আরোহ কত প্রকার বলেন? প্রকৃত আরোহ কত প্রকার? ওই যে আমরা এগুলো কিন্তু আগে পড়ে আসছিলাম, যে বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক এগুলো পড়ে আসছিলাম না, এগুলো কিন্তু পড়ে আসছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে 3 প্রকারের হয়। হ্যাঁ, এটা হচ্ছে 3 প্রকারের হয়। এরপরে দেখেন যৌক্তিক বিভাগ কোন ধরনের প্রক্রিয়া? এটা কোন ধরনের প্রক্রিয়া? লৌকিক, মানসিক, সামাজিক নাকি বৈজ্ঞানিক? অনেকে কিন্তু বৈজ্ঞানিক অ্যান্সার করে বসে থাকবেন, এটা কিন্তু বৈজ্ঞানিক অ্যান্সার করে বসে থাকবেন, বলবেন যে বিজ্ঞানের যুগ, আমরা বিজ্ঞান অ্যান্সার করে থাকি, কিন্তু আসলে কি হবে? এই 5 নাম্বারটা একটু বলেন। দেখেন 5 নাম্বারটা একটু অ্যান্সার করেন। আপনারা অ্যান্সার করতে অনেক স্লো। হ্যাঁ, অ্যান্সার হুম, এই 5 নাম্বারটা একটু বলেন। 5-এ এ বলছেন একজন লৌকিক, 5-এ লৌকিক কিভাবে হয়? যৌক্তিক বিভাগ কোন ধরনের প্রক্রিয়া? আমরা তো বলেছিলাম একটা মানসিক প্রক্রিয়া, আমরা বলেছিলাম না যৌক্তিক বিভাগ হচ্ছে মানসিক প্রক্রিয়া, আমরা বলেছিলাম এটা মানসিক প্রক্রিয়ার মাধ্যমেই তো আমরা সেটা সম্পন্ন করব, তাই না? আচ্ছা, নিচের কোনটির যৌক্তিক বিভাগ সম্ভব? সর্বনিম্ন উপজাতি, পরমতম জাতি, বিশিষ্ট সমষ্টিবাচক শব্দ নাকি জাতিবাচক পদ? কোনটি হবে? কোনটি হবে বলেন? এটি অ্যান্সার করেন। নিচের কোনটির যৌক্তিক বিভাগ সম্ভব? কোনটি সম্ভব? ভুল করা যাবে না, ভুল করা যাবে না, ভুল করা যাবে না, কারণ হচ্ছে এগুলো অনেক কনফিউশনের মধ্যে। সেই জন্য আমি বলি যে আপনি যখন ওই বইটা পড়বেন, এই রিডিং পড়ার সময় একটুখানি কেয়ারফুলি ওই জায়গাগুলো মার্কিং করে রাখবেন। আর আমি তো মূল সূত্রটা আপনাকে ধরাই দিছি যে আপনি কিভাবে এটা বুঝতে হবে কিভাবে। হ্যাঁ, দেখেন যৌক্তিক বিভাগ সম্ভব কোনটির ক্ষেত্রে? আমরা ওই যে বলেছিলাম যে পরমতম জাতির কথা উল্লেখ করেছিলাম না, পরমতম জাতির কথা কিন্তু আমরা উল্লেখ করেছিলাম যে পরমতম জাতি কি? একদম সর্বোচ্চ উচ্চ জাতি যেটাকে বলা হয়, এটার ক্ষেত্রে তো আমরা যৌক্তিক বিভাগ করতেই পারি। যেমন জীব, জীব পরমতম জাতি মানে কি? সর্বোচ্চ জাতি। হ্যাঁ, তাহলে আমরা এটা করতে পারি। এরপরে দেখেন একই সময়ে একাধিক মূলনীতির ভিত্তিতে কোনো জাতিকে বিভক্ত করা হলে নিচের কোন অনুপপত্তি ঘটে? একই সময়ে আমি অনেকগুলো কি করলাম, মূলনীতি গ্রহণ করলাম, তখন সেখানে কি হবে? কি হবে? কোন ধরনের অনুপপত্তি হবে? ওই যে আমরা পড়েছিলাম যে আমি শরবত বানানোর ক্ষেত্রে একটা মূলনীতির ক্ষেত্রে কি, যে লবণ, চিনি এবং লেবু, এই 3টা জিনিসকে আমি মূলনীতি হিসেবে ধরলাম। এখন এর মধ্যে যদি আমি আবার তেঁতুল নিয়ে আসি বা মালটা নিয়ে আসি, বা ওই যে কি বলে এই প্যাকেটে পাওয়া যায় এরকম ট্যাং না কি যেন বলে, যাই হোক, ওইটাও যদি মিক্স করে দেই, তাহলে এখানে কি হবে? মিক্সিং হয়ে গেল না? মিক্সিং হওয়া মানে কি? সংকর, সংকর মানেই মিক্সার। হ্যাঁ, সংকর। তাহলে এইখানে কোন ধরনের অনুপপত্তি হবে? সংকর। ঠিক আছে, এখানে হবে সংকর। দেখেন এখানে হচ্ছে সংকর, কিভাবে হলো আমি বলে দিলাম, যে ওই যে একটা মূলনীতিকে গ্রহণ না করে আপনি অনেকগুলো মূলনীতি গ্রহণ করে ফেলেন, এটা একটা বিষয়। হ্যাঁ, এরপরে আসেন 8 নাম্বারটা। দেখেন যে জনাব হাসান একজন মেধাবী, এটা কিন্তু একটা অ্যানালিটিক্যাল কোশ্চেন। জনাব হাসান একজন মেধাবী, পরিশ্রমী, সৎ এবং শিক্ষিত তরুণ, বিভাগটিতে নিচের কোন অনুপস্থিতি ঘটেছে? জনাব হাসান একজন কি? মেধাবী, পরিশ্রমী, সৎ এবং শিক্ষিত তরুণ। এতগুলো স্ট্যান্ডার্ড তো আমরা ধরবোই না, এতগুলো স্ট্যান্ডার্ড হয়েছে আমরা কি করছি, এগুলো প্রত্যেকটা কিন্তু একজন মানুষের গুণকে নির্দেশ করছে। আমি বলেছিলাম যে একজন গান করতে পারে, একজন নাচ, সে আবার নাচ করতে পারে, সে আবার ভালো অভিনয় করতে পারে, সেগুলো গুণ। তাহলে জনাব হাসান একজন মেধাবী, পরিশ্রমী, সৎ এবং
শিক্ষিত তরুণ। তাহলে এই সবগুলোই তার কিন্তু গুণকে নির্দেশ করছে। কিন্তু আমাদের যৌক্তিক বিভাগের নিয়ম হলো আমরা শুধুমাত্র কি করব, একটা স্ট্যান্ডার্ডকে ফলো করেই ওই বিভাগটা করব। তাহলে এটা কি হচ্ছে, এটা হলো আমাদের গুণগত, ঠিক আছে, এটা গুণগত অনুপপত্তি ঘটছে। দেখেন এটা হচ্ছে গুণগত অনুপপত্তি ঘটছে, এটা অ্যান্সার খ। হ্যাঁ, ওকে। এরপরে আসেন 9 নম্বরে কি বলছে। 9 নম্বরে বলছে হচ্ছে চতুর্ভুজকে সমবাহু এবং সমদ্বিবাহু চতুর্ভুজে বিভক্ত করা হলে নিচের কোন অনুপপত্তি ঘটবে। চতুর্ভুজকে সমবাহু এবং সমদ্বিবাহু, সমবাহু কি, সমবাহু হচ্ছে কি বলেন, এইটা চতুর্ভুজ এখানে দিছে, হ্যাঁ, এটা ত্রিভুজ দিতে পারেন, ত্রিভুজ দিতে পারেন, এখানে চতুর্ভুজ না দিয়ে ত্রিভুজ, হ্যাঁ, এখানে ত্রিভুজ দিবেন, এটা চতুর্ভুজ না দিয়ে ত্রিভুজ দিবেন, সরি কালিটা আছে, এখানে ত্রিভুজ দিবেন, ত্রিভুজ, হ্যাঁ, ত্রিভুজ হবে এটা, ত্রিভুজ, হ্যাঁ, ওকে। তাহলে ত্রিভুজ ধরে নিলাম। তাহলে ত্রিভুজকে সমবাহু এবং সমদ্বিবাহু কি করতে হবে, বিভক্ত করা হলে নিচের কোন অনুপপত্তি ঘটবে। তাহলে আমরা জানি যে সমবাহু কি, সমবাহু হচ্ছে পরস্পর তিনটা বাহুই সমান হবে, তাই না, এটা হচ্ছে সমবাহু। এখন আর সমদ্বিবাহু অর্থ কি, সমদ্বিবাহু অর্থ হচ্ছে আমার একটি একই রকম হবে আর দুইটি থাকবে হচ্ছে সমান, এটা হচ্ছে সমদ্বিবাহু, ঠিক আছে, আর এটা সমবাহু। তাহলে এইখানে কি হয়ে যাচ্ছে, এই যে পরিমাণগত দিক, এইটার পরিমাণ আর এইটার পরিমাণ, এই দুটা কি সেম, এই বাহুগত দিক থেকে এই যে পরিমাপটা, এই যে পরিমাপটা, এই পরিমাপটা কি সেম। তার মানে কি এইখানে এইটার থেকে এইটা ছোট হয়ে যাচ্ছে, আবার এইখানে এই বাহুটা এটার থেকে ছোট হয়ে যাচ্ছে, তার মানে কি এটা হচ্ছে অব্যাপক। অব্যাপক মানে কি কম, সংখ্যাগত দিক থেকে কমে যাচ্ছে, তাই না, সংখ্যাগত দিক থেকে কমে যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। এরপরে তাহলে দেখেন তাহলে আমাদের বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা দাঁড়ালো এখানে অব্যাপক হয়ে যাচ্ছে, তাই না। এখন আমাদের লাস্ট যেটা, লাস্ট হচ্ছে আমাদের এটা একটু সলভ করে আমরা এটা শেষ করে দেব। এই যে ডিকোটমি শব্দটি দ্বারা কয় ভাগে ভাগ করা বোঝায়, এইটা লাস্ট অ্যান্সার করেন, এটা আপনাদের কাছ থেকে অ্যান্সার নিয়ে আমি শেষ করে দিব। হ্যাঁ, 10 নাম্বারটা অ্যান্সার করেন, 10 নাম্বারটা অ্যান্সার করেন। দশ নম্বরটা অ্যান্সার করেন, আমরা তাই শেষ করবো। হ্যাঁ, এই যে ডিকোটমি শব্দটি দ্বারা কয় ভাগে ভাগ করা বোঝায়, এটা কয়টি ভাগে ভাগ করবো আমরা সেটা নির্দেশ করছে। কেউ অ্যান্সার করছেন না। ওকে, তাহলে আমি অ্যান্সার করে দেই। এটা কি কয় ভাগে বিভক্ত করে দেখেন ডিকোটমি শব্দটি। ওকে, আমরা বলছিলাম যে ডিকোটমি শব্দটি অর্থ কি, কাটিং ইনটু টু পার্টস, তাই না, কাটিং ইনটু টু পার্টস বা 2 পয়েন্ট, দুইটি ভাগে বিভক্ত করতে হয়। তাহলে আমরা কি করব, এই ডিকোটমি শব্দটা দুইটি ভাগে বিভক্ত করব, এটা হচ্ছে আমাদের 10 নম্বর ইসের বিষয়। হ্যাঁ, আচ্ছা ভুলে গেছেন, আচ্ছা ভুলে গেলে চলবে না, পড়তে হবে, সমস্যা নেই। তাহলে আমরা যে বলছিলাম যে ডিকোটমি শব্দটি দ্বারা, ওই যে গ্রিক শব্দ দীক্ষা থেকে এসে, কি থেকে, দীক্ষা থেকে এসেছে, এটা বলেছিলাম। আর ডিকোটমি শব্দের অর্থ কি, কাটিং ইনটু টু পার্টস, মানে দুইটি ভাগে বিভক্ত করতে হবে। আমরা বিভাগ মানেই তো দুইটি ভাগ করতে হবে, যে যৌক্তিক বিভাগের ক্ষেত্রে সর্বদা দুইটি ভাগ করতে হবে। তো আজকের ক্লাস আমাদের এতটুকুই ছিল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার এই যুক্তিবিদ্যার ক্লাস হবে নেক্সট থার্সডেতে একই সময়ে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
জি, জি।